তো দিল্লির সুলতানি বংশ আমরা জানি সেটা হচ্ছে মধ্যযুগ ভারতের, যেটা 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে ভারতের মধ্যযুগ। এই সময় যে ভারতে মুসলিম শাসন শুরু হয়, তার মধ্যে প্রথম যে শাসন শুরু হয় সেটি হচ্ছে সুলতানদের শাসন। তো সেক্ষেত্রে 1191 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়, সেটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হন, কিন্তু পরবর্তীতে পরের বছর 1192 খ্রিস্টাব্দে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, সেই যুদ্ধে মোহাম্মদ ঘুরির হাতে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়। এই 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির হাতে পৃথ্বীরাজ চৌহানের যে পরাজয়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতে এই তুর্কি শাসনের ভিত্তি স্থাপিত হয়, যা পরবর্তীতে 1206 সাল থেকে এই 1526 সাল পর্যন্ত ভারতে ইসলাম শাসন কায়েম থাকে। এই 1206 সালে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়। তার পরবর্তীতে তার অন্যতম একজন সেনাপতি ছিল, যার নাম ছিল হচ্ছে কুতুবুদ্দিন আইবক, যিনি ছিলেন হচ্ছে এই মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস। এই কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর ভারতের দিল্লিতে একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন, যা সুলতানি বংশ নামে পরিচিত, যা আবার দাস বংশ নামে পরিচিত। কারণ এই বংশের যে সমস্ত সুলতানরা ছিলেন, তারা বেশিরভাগই ছিলেন হচ্ছে পূর্বে কোনো না কোনো এক সময় কারো না কারো অধীনে দাস। তো সেই ক্ষেত্রে এই রাজবংশটাকে আমরা দাস বংশ বা মামলুক বংশ নামে বলতে পারি। তো এখন আমাদের এই সুলতানি যে রাজবংশ, সুলতানি যে বংশ রয়েছে, এই সুলতানি বংশের আমরা কতগুলো গুরুত্বপূর্ণ অনলাইনে দেখবো। তো প্রথম যদি আমরা দেখি, এই সুলতানি বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন হচ্ছে কুতুবুদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে, যিনি ছিলেন হচ্ছে মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি। এই কুতুবুদ্দিন আইবক ছিলেন খুবই একজন উদারতা, এবং তিনি খুব দান করতেন, এই জন্য তিনি লাখ বক্স নামে পরিচিত ছিলেন। নেক্সট হচ্ছে দিল্লির যে সুলতানি বংশ, এই দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক হলেও দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে ইলতুৎমিশ। কারণ কুতুবুদ্দিন আইবক দিল্লিতে থেকে সুলতানি বংশের শাসন কার্য পরিচালনা করেননি, তিনি কাবুল থেকে সুলতানি বংশের যে দিল্লি শাসন পরিচালনা করেছিলেন। কিন্তু ইলতুৎমিশ দিল্লিকেই করেছিলেন সুলতানি বংশের রাজধানী। তো সেক্ষেত্রে আমরা ইলতুৎমিশকেই বলতে পারি হচ্ছে সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই ইলতুৎমিশ সুলতানি বংশের শাসন কার্যের সুবিধার জন্য একটা অভিজাত গোষ্ঠী বা দল গঠন করেন, যা বন্দেগান-ই-চাহুলগান বা 40 চক্র নামে পরিচিত। নেক্সট যদি দেখি, ইলতুৎমিশ যে মুদ্রাগুলো প্রচলন করেন, তার মধ্যে একটি হচ্ছে টঙ্কা, যেটা রূপোর মুদ্রা ছিল, এবং অপরটি ছিল হচ্ছে জিতল, যা তাম্র মুদ্রা ছিল। তো ইলতুৎমিশ প্রবর্তিত মুদ্রা ছিল হচ্ছে টঙ্কা এবং জিতল। টঙ্কা ছিল হচ্ছে রূপো মুদ্রা এবং জিতল ছিল হচ্ছে তাম্র মুদ্রা। নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি, দিল্লির সুলতানির যে প্রথম এবং একমাত্র মহিলা শাসক, বা আমরা মধ্যযুগের একমাত্র ভারতের যে মহিলা শাসক যদি আমরা বলতে পারি, তিনি ছিলেন হচ্ছে সুলতানা রাজিয়া, যিনি 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনের শাসন কার্য পরিচালনা করেছিলেন। এই সুলতানা রাজিয়ার পরবর্তীতে দিল্লির সুলতানের সিংহাসনে বসেন হচ্ছে গিয়াসউদ্দিন বনগান, যিনি এই বন্দেগানি চাহালগানের একজন অন্যতম সদস্য ছিলেন, এবং তিনি সিংহাসনে বসার পর এই বন্দেগানি চাহালগানের ক্ষমতা অনেকটা খর্ব করেন। এছাড়া তিনি দুটো প্রথা চালু করেন, একটি হচ্ছে সিজদা এবং অপরটি হচ্ছে পাইপস। নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি, নেক্সট পয়েন্ট হচ্ছে খলজি বংশ। এই সুলতানি বংশে কিন্তু আমরা 5টা বংশ দেখব। একটি হচ্ছে দাস বংশ, একটি হচ্ছে খলজি বংশ, একটি হচ্ছে তুগলক বংশ, একটি হচ্ছে সৈয়দ বংশ, একটি হচ্ছে লোদি বংশ। তো আমরা দাস বংশ দেখলাম, দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে কুতুবুদ্দিন আইবক, বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে ইলতুৎমিশ। তো দাস বংশের পরবর্তী বংশ হচ্ছে খলজি বংশ। এই খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে জালালউদ্দিন খলজি, যিনি 1290 সালে
খলজি বিপ্লবের দ্বারা এই খলজি বংশের প্রতিষ্ঠাতা করেছিল। খলজি বংশের একজন পরবর্তী অপর শাসক ছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি, যিনি প্রথম সুলতান দাক্ষিণাত্য অভিযান করেন, যার সেনাপতি ছিলেন হচ্ছে মালিক কাফুর। এই মালিক কাফুরের নেতৃত্বে এই আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত অভিযান করেছিলেন। নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি, আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি চালু করেছিলেন। এছাড়া তিনি ঘোড়াগুলির ক্ষেত্রে চিহ্নিতকরণ ব্যবস্থা করেন, যার দাগ এবং সৈন্যদের যে পোশাক বা বর্ণনা, সেক্ষেত্রে তিনি হুলিয়া, এই দাগ এবং হুলিয়া প্রচলন করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তার শাসন কার্যের তিনটি গুরুত্বপূর্ণ দিক যদি আমরা দেখি, একটি হচ্ছে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তিনি করেন, অপর দুটি হচ্ছে তিনি যুদ্ধের ঘোড়াগুলির জন্য দাগ এবং সেনাবাহিনীর জন্য একটি নির্দিষ্ট বর্ণনা বা অর্থাৎ পোশাক পরিচিতির ক্ষেত্রে হুলিয়া প্রথা চালু করেন। নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি, আলাই দরওয়াজা নির্মাণ। এই আলাই দরওয়াজা নির্মাণ করেন হচ্ছে আলাউদ্দিন খলজি। পরবর্তী যদি আমরা দেখি, তুগলক বংশের প্রতিষ্ঠাতা। তো খলজি বংশ গেল, এখন আসবে আমাদের তুগলক বংশ। তো তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, যিনি 1320 খ্রিস্টাব্দে এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা করেন। তুগলক বংশের অপর একজন শাসক হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক, যিনি পাগলা রাজা নামে পরিচিত। তিনি তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। এর পাশাপাশি তিনি তার সময়কালে টোকেন মুদ্রা, যা ব্রোঞ্জ বা তামা দিয়ে তৈরি, এই ব্রোঞ্জ বা তামা দিয়ে তৈরি টোকেন নামে একটি মুদ্রা প্রচলন করেছিলেন। পরবর্তী যে শাসক তিনি ছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক, যিনি ব্রাহ্মণদের উপর প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। তো ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম জিজিয়া কর চালু করা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, নেক্সট পয়েন্ট আমরা যদি দেখি, তৈমুর লং, যিনি 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, যখন তুগলক সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ ভারতবর্ষে শাসন চলছিল। পরবর্তী পয়েন্ট যদি দেখি, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। তো আমরা দাস বংশ দেখলাম, খলজি বংশ দেখলাম, তুগলক বংশ দেখলাম, এখন হচ্ছে সৈয়দ বংশ। এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খান, যিনি 1414 খ্রিস্টাব্দে এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা করেন। শেষ যে রাজবংশটি সুলতানি বংশ, সেটি হচ্ছে লোদি বংশ। এই লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বজলুল লোদি বা বহুলুল লোদি, বজলুল না বহুলুল লোদি হবে। এটা তিনি 1451 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হচ্ছে এই লোদি বংশ। এরা ছিলেন হচ্ছে প্রথম আফগান শাসক। তো প্রথম আফগান শাসক ছিলেন হচ্ছে এই বহুলুল লোদি, যিনি লোদি বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। আচ্ছা, নেক্সট পয়েন্ট যদি দেখি, আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন হচ্ছে সিকান্দার লোদি 1504 খ্রিস্টাব্দে, এবং সেখানে তিনি রাজধানী স্থানান্তর করেন। পরবর্তী পয়েন্ট যদি আমরা দেখি, 1526 খ্রিস্টাব্দে থেকে প্রথম পানিপথের যুদ্ধ হয় বাবর এবং ইব্রাহিম লোদি, সেক্ষেত্রে ইব্রাহিম লোদি পরাজিত হয়, কারণ বাবর এই যুদ্ধে রুমি কৌশল এবং গোলা বারুদের ব্যবহার প্রথম করেছিলেন ভারতের যুদ্ধে। তো এখন রাজবংশগুলো মনে রাখার যদি আমরা একটু ট্রিক্স দেখি, তো এক্ষেত্রে ট্রিক হচ্ছে SKTSN, বা আমরা বাংলায় যদি একটু বলি, তো
তাহলে ঠিক তো ভাষা কিন্তু যেমনই হোক না দেখবে এই দেয়াতে হচ্ছে আমরা যদি জানি তাহলে দাস বংশ দেখতে পারি, হতে হচ্ছে খলজি বংশ আমরা দেখতে পারি। তো রাজবংশগুলো মনে রাখার ক্ষেত্রে আমরা একটা ট্রিক দেখতে পারি দ্যাপ্ত সালা। তো এই ক্ষেত্রে আমরা দ্যাপ্তে অর্থাৎ দাস বংশ দেখতে পারি, হতে হচ্ছে খলজি বংশ দেখতে পারি, তোতে হচ্ছে তুগলক বংশ দেখতে পারি, সাথে হচ্ছে সৈয়দ বংশ দেখতে পারি, লাতে হচ্ছে লোধি বংশ দেখতে পারি। তো এই দ্যাপ্ত সালা এই শব্দটির দ্বারা আমরা সুলতানি বংশের যে 5টি রাজবংশ আছে, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোধি বংশ, এই 5টি রাজবংশ আমরা মনে রাখতে পারি। দেয়াতে হচ্ছে দাস বংশ, হতে খলজি বংশ, ততে হচ্ছে তুগলক বংশ, সাথে সৈয়দ বংশ, লাতে লোধি বংশ। তো এই রাজবংশগুলোর সময় যদি দেখি আমরা, প্রথম যে দাস বংশ ছিল এই দাস বংশের সময় ছিল হচ্ছে 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ছিল। খলজি বংশের শাসন ছিল হচ্ছে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। তুগলক বংশ যদি দেখি, তুগলক বংশের শাসনকাল ছিল হচ্ছে 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সৈয়দ বংশের শাসন ছিল হচ্ছে 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ। আর লোধি বংশ যদি দেখি, লোধি বংশের শাসনকাল ছিল হচ্ছে 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন আমরা মোহাম্মদ বিন তুগলককে আমরা পাগলা রাজা বা ব্যর্থ রাজা বলতে পারি, মানে বলে থাকি। তো এই মোহাম্মদ বিন তুগলককে ব্যর্থ রাজা বা পাগলা রাজা বলার কারণ হচ্ছে তিনি যতগুলো পরিকল্পনা করেছিলেন তার বেশিরভাগ সমস্ত পরিকল্পনাগুলি ব্যর্থ করেছিলেন। তো তার পরিকল্পনাগুলি যদি আমরা মনে করি, তার ঠিক হচ্ছে DCT, অর্থাৎ ডক্টর হিসেবে মনে রাখতে পারি। তো ডিতে হচ্ছে দোয়াব ট্যাক্স, তিনি দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেছিলেন, যা তার অন্যতম একটি ব্যর্থ পরিকল্পনা। সি অর্থাৎ ক্যাপিটাল শিফট, অর্থাৎ রাজধানী স্থানান্তরিত, তিনি রাজধানী দৌলতাবাদ বা দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন, এটি ছিল তার অন্যতম একটি ব্যর্থ পরিকল্পনা। টি অর্থাৎ টোকেন কারেন্সি বা তামার মুদ্র, যেটাও তার অন্যতম ব্যর্থ পরিকল্পনা। তো এই মোহাম্মদ বিন তুগলকের গ্রহণ করা 3টি পরিকল্পনা, দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি, রাজধানী স্থানান্তর দৌলতাবাদে এবং তামার মুদ্র প্রচলন, এই তিনটি তিনটি ব্যবস্থায় ব্যর্থ হয়েছিল। তো সেই ক্ষেত্রেই আমরা এই মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বা ব্যর্থ রাজা বলতে পারি। তো এখন আমরা প্রত্যেকটা রাজবংশ সম্পর্কে একটু দেখব। তো প্রথম যে রাজবংশটি রয়েছে সেটি হচ্ছে দাস বংশ। তো দাস বংশ আমরা দেখলাম যে দাস বংশ সময় হচ্ছে 1206 থেকে শুরু হচ্ছে এবং 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দাস বংশের সময়। তো 1206 খ্রিস্টাব্দে এই দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তো কুতুবউদ্দিন আইবক এই 1206 থেকে 1210 এই 4 বছর তিনি শাসন পরিচালনা করেছিলেন। যিনি ছিলেন হচ্ছে এই দাস বংশ বা মামলুক বংশের প্রতিষ্ঠাতা, যার উপাধি ছিল হচ্ছে লাখ বংশ, কারণ তিনি লক্ষ্য দান করেছিলেন এবং তার রাজধানী তিনি করেছিলেন হচ্ছে লাহোর। এই লাহোর থেকেই তিনি দিল্লির সুলতানের শাসন কার্য পরিচালনা করতেন। নির্মাণ, তার যদি নির্মাণ আমরা দেখি, তিনি কুয়াত উল ইসলাম যেটা যেটা দিল্লিতেই নির্মাণ করেন, এছাড়া আড়াই দিনকা ঝোপড়া যা আজমিরে তিনি নির্মাণ করেছিলেন। এছাড়া তিনি কুতুব মিনারের নির্মাণ শুরু করেছিলেন খাজা কুতুবউদ্দিন বখতি কাকির সম্মানে। এই কুতুব মিনার কিন্তু কুতুবউদ্দিন আইবকের সম্মানে না, এই কুতুব মিনার তিনি নির্মাণ করেন হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে একজন বিখ্যাত এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার নামে একজন বিখ্যাত কি ছিল, আচ্ছা, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সম্মানেই তিনি
এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন, শুরু করেছিলেন। তো তিনি কিন্তু কুতুব মিনার নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পারেননি। এই কুতুব মিনার নির্মাণ পরবর্তীতে সম্পূর্ণ করে হচ্ছে ইলতুৎমিশ এসে। আচ্ছা, পরবর্তী শাসক হচ্ছে ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ হচ্ছে এই সুলতানি রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারে। তার শাসনকাল হচ্ছে 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কারণ কুতুবউদ্দিন আইবক লাহোর থেকে তার শাসন কার্য পরিচালনা করতেন, কিন্তু ইলতুৎমিশ তিনি প্রথম দিল্লিতে তার রাজধানী স্থানান্তর বা রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য ইলতুৎমিশকে আমরা সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারি। তিনি ছিলেন ইলবাড়ি উপজাতি। তিনি রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। তার কীর্তি যদি দেখি আমরা, ইলতুৎমিশ শাসন কার্যের সুবিধার জন্য বন্দেগানি, চাহলগানি বা 40 চক্র নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তিনি ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি টঙ্কা নামে একটি রূপার মুদ্রা এবং জিতল নামে একটি তামার মুদ্রা চালু করেন। এছাড়া কুতুব মিনার যে নির্মাণ, যা কুতুবউদ্দিন আইবক চালু করেছিলেন, বাট সেটি সম্পূর্ণ করেন হচ্ছে এই ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ মঙ্গল নেতা চেঙ্গিস খানের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন তার বুদ্ধিমত্তার দ্বারা। পরবর্তী শাসক হচ্ছে সুলতানি বংশের সুলতানা রাজিয়া। তিনি 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন পরিচালনা করেছিলেন। এই সুলতানা রাজিয়া ছিল হচ্ছে প্রথম এবং একমাত্র মুসলিম মহিলা শাসক। মধ্যযুগের একমাত্র মহিলা শাসক ছিলেন হচ্ছে সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া অভিজাতদের অর্থাৎ 40 চক্র যে সংগঠনটি ছিল, এই 40 চক্রের ষড়যন্ত্রের শিকার হন। তিনি ইয়াকুত নামক এক আবিসিনীয় কৃতদাসকে উচ্চ পদে বা আমির ই খাকুর নামে নিয়োগ করায় অভিজাতেরা ক্ষুব্ধ হয়। কাইথল বা হরিয়ানার কাছে তিনি নিহত হন। দাস বংশের পরবর্তী শাসক হচ্ছেন গিয়াজউদ্দিন বলবান। এই গিয়াজউদ্দিন বলবান 1263 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতানে বসেছিলেন। তিনি ছিলেন দ্বিতীয় ইলবাড়ি বংশের একজন শাসক। এই গিয়াজউদ্দিন বলবান কিন্তু এই 40 চক্রের অন্যতম একজন সদস্য ছিলেন। তাই তিনি ক্ষমতা লাভের পর এই বন্দেগানি চাহলগানের ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেন। তার নীতি ছিল হচ্ছে রক্ত এবং লৌহ নীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি ছিল হচ্ছে গিয়াজউদ্দিন বলবান। তার উপাধি ছিল হচ্ছে জিলি ইলাহি বা ঈশ্বরের ছায়া। এই গিয়াজউদ্দিন বলবান তার রাজসভায় দুটি প্রথা চালু করেন। একটি হচ্ছে সিজদা, অপরটি হচ্ছে পাইপস। এই সিজদা অর্থাৎ সম্রাটের সামনে বা সুলতানের সামনে দণ্ডবতভাবে প্রণাম করতে হতো। পাইবস অর্থাৎ পদযুগলে চুম্বন করতে হতো। এই দুটি প্রথা তিনি তার রাজসভায় চালু করেছেন। এছাড়া তিনি বার্ষিক উৎসব নওরোজ নামে একটি উৎসব চালু করেছিলেন। তার বিভাগ যদি দেখি, তিনি দেওয়ানি আর্টস বা সামরিক বিভাগ নামে একটি বিভাগ গঠন করেছিলেন। আমির খসরুকে তিনি পৃষ্ঠপোষকতা করেন। তো দাস বংশের শেষ শাসক ছিলেন হচ্ছে কাইকোবাদ। তিনি 1287 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকাল করেছিলেন। তিনি ছিলেন শেষ উল্লেখযোগ্য দাস সুলতান, যিনি খলজিদের হাতে নিহত হন। এখন আমরা দেখব হচ্ছে খলজি বংশ। এই সুলতানি বংশের সুলতানি সময়ের দ্বিতীয় বংশ হচ্ছে খলজি বংশ। এই খলজি বংশ সময় হচ্ছে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। এখন খলজি বংশের কয়েকজন আমরা গুরুত্বপূর্ণ শাসক, তাদের শাসনকাল এবং তাদের প্রধান কীর্তি ও তথ্য যদি আমরা দেখি,
তো খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে জালালউদ্দিন খলজি। তিনি 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন। এই জালালউদ্দিন খলজি ছিল খলজি বংশের প্রতিষ্ঠাতা। তিনি বয়স্ক এবং নরমপন্থী শাসক ছিলেন। তার জামাতা আলাউদ্দিন খলজি তাকে হত্যা করেন। আচ্ছা, এখন তিনি হচ্ছেন শাসক, তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি শাসন কার্য সময়কাল হচ্ছে 1293 থেকে 1316 পর্যন্ত। এই আলাউদ্দিন খলজি ছিল হচ্ছে খলজি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, যার আসল নাম ছিল হচ্ছে আলী গুরশাহ। যিনি উপাধি নিয়েছিলেন হচ্ছে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার। এই দ্বিতীয় আলেকজান্ডার উপাধি বা সিকান্দার ই সানি উপাধি নিয়েছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি। যার সংস্কারগুলির মধ্যে অন্যতম ছিল হচ্ছে বিখ্যাত সংস্কার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এছাড়া তিনি ঘোড়ার চিহ্নিতকরণের জন্য দাগ মানে একটি ব্যবস্থা চালু করেন এবং সৈন্যদের যে বর্ণনা তার জন্য তিনি হুলিয়া নামে একটি প্রথা চালু করেন। এছাড়া তিনি জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করা চালু করেন। দেওয়ানি মুস্তাখারাস বা বকেয়া রাজস্ব আদায় একটা বিভাগ তিনি গঠন করেন। ধর্মকে রাজনীতি থেকে তিনি সম্পূর্ণ পৃথক রাখতেন। দাক্ষিণাত্য বিজয়, আলাউদ্দিন খলজি ছিল সুলতান বা মধ্যযুগের প্রথম শাসক, যিনি প্রথম মুসলিম শাসক যিনি দক্ষিণ ভারতে অভিযান করেছিলেন। যার সেনাপতি ছিল হচ্ছে মালিক কাফুর। এই মালিক কাফুরের নেতৃত্বে তিনি দেবগিরি, ওয়ারাঙ্গল এবং দ্বার সমুদ্র এই পূর্ববর্তী অঞ্চলগুলো জয়লাভ করেছিলেন। স্থাপত্য যদি দেখি আলাউদ্দিন খলজির সময়কার, তিনি আলাই দরওয়াজা, যা কুতুব মিনারের প্রবেশদ্বার এবং সিঁড়িপথ প্রভৃতি নির্মাণ করেছিলেন। আলাউদ্দিন খলজির অন্যতম একটি কীর্তি হচ্ছে চিতোর আক্রমণ, যা 1303 খ্রিস্টাব্দে তিনি করেন। চিতোরের শাসক রাজা রতন সিংহকে তিনি পরাজিত করেন। পদ্মাবত অর্থাৎ মালিক মোহাম্মদ এই 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 যা আমরা পেয়ে থাকি হচ্ছে পদ্মাবত নামে একটি গ্রন্থ থেকে, যা রচয়িতা হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি থেকে। এই মালিক মোহাম্মদ রচিত জয়সি রচিত পদ্মাবত গ্রন্থ থেকে জানতে পারি যে আলাউদ্দিন খলজি রাজা রতন সিংহকে পরাজিত করেছিল। খলজি বংশের নেক্সট পরবর্তী শাসক হচ্ছেন মুবারক শাহ খলজি, যিনি শাসন করেছেন 1316 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মুবারক শাহ খলজি ছিলেন হচ্ছে শেষ খলজি শাসক। তার সেনাপতি ছিলেন হচ্ছে খসরু খান। তার সেনাপতি খসরু খান তাকে হত্যা করেন। এখন আমরা পরবর্তী যে বংশটাতে দেখতে পারি সেটি হচ্ছে তুগলক বংশ। এই তুগলক বংশের সময়কাল হচ্ছে 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ। এটি হচ্ছে সুলতানি যুগের দীর্ঘতম একটি শাসক বা বংশ। তো সুলতানি যুগের দীর্ঘতম বংশ হচ্ছে তুগলক বংশ। এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গিয়াজউদ্দিন তুগলক, যিনি 1320 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন। এই গিয়াজউদ্দিন তুগলক ছিলেন হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা, যার আসল নাম ছিল হচ্ছে গাজী মালিক। তিনি তুগলকাবাদ নামে একটি শহর এবং দুর্গ নির্মাণ করেন। প্রথম সেচ ব্যবস্থার জন্য খাল খনন শুরু করা হচ্ছে এই গিয়াজউদ্দিন তুগলক। তিনি একটি প্যাভিলিয়ন ভেঙে পরে তার মৃত্যু হয়। অনেকের মতে এটি মোহাম্মদ বিন তুগলকের ষড়যন্ত্র ছিল।
নেক্সট শাসক হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতানিতে শাসন কার্য পরিচালনা করতেন। তিনি ছিলেন সুলতানি যুগের সবচেয়ে বিদ্বান কিন্তু বিতর্কিত একজন সুলতান। তার আসল নাম ছিল হচ্ছে জুনা খান এবং উপাধি ছিল হচ্ছে বুদ্ধিমান বোকা বা পাগলা রাজা। তার কতগুলো পরিকল্পনা ছিল, এই পরিকল্পনাগুলো ছিল সম্পূর্ণ ব্যর্থ। এই পরিকল্পনাগুলো যদি দেখি, প্রথম যে পরিকল্পনা ছিল সেটি হচ্ছে দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি, যা তিনি 1326 খ্রিস্টাব্দে করেছিলেন। এই দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি তার একটা অন্যতম ব্যর্থ পরিকল্পনা ছিল। দ্বিতীয় যে ব্যর্থ পরিকল্পনা ছিল সেটি ছিল হচ্ছে রাজধানী দিল্লি থেকে দেবদ্বীপ বা দৌলতাবাদে স্থানান্তর। তার অন্যতম একটি ব্যর্থ পরিকল্পনা ছিল হচ্ছে কোকেন মুদ্রা বা তাম্র পণ মুদ্রার প্রবর্তন এবং খোরাসান ও কারাচিল অভিযান। এই ব্যর্থ পরিকল্পনা এগুলির জন্যই মোহাম্মদ বিন তুগলক আচ্ছা, দোয়াব অঞ্চলের কর ভিত্তি, রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর এবং কোকেন মুদ্রা বা তাম্র মুদ্রার প্রবর্তন। এই যে ব্যর্থ পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলি ব্যর্থর জন্য তিনি ইতিহাসে পাগলা রাজা বা ব্যর্থ রাজা হিসেবে পরিচিত লাভ করেন। তিনি তকবি নামে একটি কৃষি ঋণ চালু করেছিলেন। এছাড়া তিনি দেওয়ান ই কোহি নামে একটি কৃষি বিভাগ খোলেন। তারা বলে ইবন বতুতা ভারতে আসেন। পরবর্তী শাসক হচ্ছে তুগলক বংশের ফিরোজ শাহ তুগলক, যিনি 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তিনি ব্রাহ্মণদের উপর প্রথম জেজিয়া কর আরোপ করেছিলেন। এই ফিরোজ শাহ তুগলক ছিল প্রথম শাসক যিনি ব্রাহ্মণদের উপর জেজিয়া কর আরোপ করেন। আচ্ছা, তিনি কিছু নির্মাণ কার্য করেন। প্রথম হচ্ছে জোনপুর, ফিরোজাবাদ, হিশিয়ার, ফাতেহাবাদ, এই সম্পর্কবর্তী যে শহরগুলো তিনি প্রতিষ্ঠা করেছেন। ফিরোজ শাহ কোটলা তিনি নির্মাণ করেন। এছাড়া সেচ ব্যবস্থার তিনি ব্যাপক উন্নতি ঘটান, যা হক ই সৎ বা সেচ কর নামে তিনি একটি কর প্রচলন করেছিলেন। তিনি সেচ ব্যবস্থাকে উন্নত করেন এবং সেখানে একটি কর ব্যবস্থারও তিনি প্রবর্তন করেন। তিনি কতগুলো বিভাগ তিনি গঠন করেন, যেমন দেওয়ানি খয়রাত যা দাতব্য চিকিৎসার জন্য, দেওয়ানি বন্দাগান, কৃতদাস এবং দারুল শিখা বা হাসপাতাল প্রভৃতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার আত্মজীবনী যদি দেখি, তার আত্মজীবনী ছিল হচ্ছে ফুতুয়াত ই ফিরোজ শাহ। তুগলক বংশের পরবর্তী শাসক হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ, যিনি 1394 থেকে 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তিনি ছিলেন হচ্ছে শেষ তুগলক সুলতান। তার আমলে তৈমুর লং ভারতে 1398 খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করেন এবং লুণ্ঠন করেন। পরবর্তী রাজবংশ হচ্ছে সৈয়দ ও লোদি বংশ। তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে খিজির খান, তিনি 1414 থেকে 1421 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকাল পরিচালনা করেন। এই খিজির খান ছিলেন হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। তিনি তৈমুর লংয়ের প্রতিনিধি হিসেবে শাসন শুরু করেন এবং সুলতান উপাধি নেন। তিনি রায়ত ই আলা উপাধি গ্রহণ
করেন। পরবর্তী শাসক ছিলেন সৈয়দ বংশের মুবারক শাহ, মোহাম্মদ শাহ, আলাউদ্দিন আলম শাহ। এই সময়কাল হচ্ছে 1421 থেকে 1451 খ্রিস্টাব্দ। এনারা সবাই প্রায় ছিলেন হচ্ছে দুর্বল শাসক। শেষ শাসক আলাউদ্দিন আলম শাহ স্বেচ্ছায় বজলুল লোদীর হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন। তো সুলতানি বংশের এখন শেষ যে রাজবংশটি সেটি হচ্ছে লোদী বংশ। তো লোদী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বহলুল লোদী, যিনি 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতানের শাসন কার্য পরিচালনা করেন। এই বহলুল লোদী ছিল হচ্ছে লোদী বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন দিল্লির প্রথম আফগান শাসক। লোদী বংশের পরবর্তী শাসক যদি আমরা দেখি, তিনি হচ্ছেন সিকান্দার লোদী, যিনি 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে শাসন কার্য পরিচালনা করেছিলেন। তিনি ছিলেন হচ্ছে শ্রেষ্ঠ লোদী শাসক। সিকান্দার লোদী ছিলেন হচ্ছে লোদী বংশের শ্রেষ্ঠ শাসক, যিনি আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন 1504 খ্রিস্টাব্দে। এছাড়া তিনি সেখানে তার রাজধানীও স্থানান্তর করেন। তিনি গোয়াজি সিকান্দারি নামক একটি ভূমি পরিমাপ ব্যবস্থা চালু করেন। তিনি গুলরুখি ছদ্মনামে ফাংসি কবিতা লিখতেন। লোদী বংশের পরবর্তী শাসক ছিলেন হচ্ছে ইব্রাহিম। তিনি ছিলেন হচ্ছে লোদী বংশের শেষ শাসক, যিনি 1517 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতানি সিংহাসনে শাসন কার্য পরিচালনা করেছিলেন। তিনি ছিলেন দিল্লির সুলতানের শেষ সুলতান। প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবরের হাতে তিনি পরাজিত হন এবং নিহত হন। এই বাবরের হাতে পরাজিত হওয়ার পরবর্তীতেই 1526 খ্রিস্টাব্দে দিল্লিতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছিল। এখন আমরা এই দিল্লির সুলতানি যুগের কিছু সাহিত্য স্থাপত্য যদি দেখি, তো সাহিত্যের ক্ষেত্রে যদি দেখি, আমির খসরু যে ছিলেন, আমির খসরু ছিলেন বলবান থেকে গিয়াসুদ্দিন পর্যন্ত তিনি বহু সুলতানের ছিলেন সভাপতি। তাকে আমরা ভারতের তোতা পাখি বা প্যারট অব ইন্ডিয়া নামে জানেন। তিনি সেতার ও কাওয়ালি উদ্বোধক বলে মনে করা হয়। এছাড়া অপর একজন ছিলেন হচ্ছেন জিয়াউদ্দিন বারানি। তিনি তারিখ-ই ফিরোজ শাহী বা ফিরোজ শাহ তুগলক পর্যন্ত ইতিহাস রচনা করেছিলেন। সুলতানি যুগের অপর একজন সাহিত্যিক হলেন ফিরোজ শাহ তুগলক, যিনি ফুতুহাত-ই ফিরোজ শাহী বা আত্মজীবনী রচনা করেছিলেন। অপর একজন ছিলেন হচ্ছে মিনাজ-উস-সিরাজ, যিনি তাবাকাত-ই-নাসিরি, যা নাসিরুদ্দিন মোহাম্মদের সময় লেখা, এই তাবাকাত-ই-নাসিরি নামে একটি সাহিত্য রচনা করেছেন। এছাড়া এই সুলতানি যুগে অপর একজন আগত সাহিত্যিক ছিলেন হচ্ছে অল বিরুনি, যিনি কিতাবুল হিন্দ গজনীর সময়, সুলতানি গজনীর সময় তিনি এই কিতাবুল হিন্দ রচনা করেছিলেন। সুলতানি যুগের অপর একজন ছিলেন হচ্ছে কিতাবুল রিহালা ইবন বতুতা, যিনি কিতাবুল রিহালা বা সফরনামা, তিনি মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন এবং তিনি কিতাবুল রিহালা বা ভারতের সফরনামা নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। সুলতানি যুগের অপর একজন সাহিত্যিক লেখক হচ্ছেন মালিক মোহাম্মদ জয়সি। তিনি পদ্মাবত নামে একটি গ্রন্থ রচনা করেছেন, যেখান থেকে আমরা শেরশাহের আমল রচিত হয় বা আলাউদ্দিনের যে চিতর আক্রমণ, এই ঘটনাগুলি আমরা জানতে পারি। এখন এই সুলতানি যুগের আমরা যদি স্থাপত্য দেখি, তো সুলতানি যুগের স্থাপত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কুতুবউদ্দিন আইবক। শুরু করেছেন হচ্ছে কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ, আড়াই ঝোপড়া এবং কুতুব মিনারের কাজ তিনি শুরু করেছিলেন। সুলতানি যুগের অপর একজন শাসক ইলতুৎমিশ, যিনি কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন
এছাড়া সুলতান গাজী নামে বা নিজের পুত্রের কবর ভারতে তিনি প্রথম নির্মাণ করেছিলেন। সুলতানি যুগের অপর একজন শাসক ছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি, যিনি আলাই দরওয়াজা যা কুতুব মিনারের প্রবেশদ্বার, এছাড়া সিঁড়ি ফোর্ট, হাজার সেতুন বা হাজার স্তম্ভের প্রাসাদ প্রভৃতি স্থাপত্য তিনি নির্মাণ করেছিলেন। সুলতানি যুগের অপর একজন শাসক ছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, যার স্থাপত্য কীর্তির মধ্যে অন্যতম হচ্ছে তুগলকাবাদ ফোর্ট, যা তিনি নির্মাণ করেছেন। অপর একজন ছিলেন শাসক হচ্ছে ফিরোজ শাহ তুগলক, যিনি ফিরোজ শাহ কোটলা যা দিল্লিতে অবস্থিত তিনি নির্মাণ করেছেন। এছাড়া জৌনপুর, ফিরোজাবাদ প্রভৃতি শহরগুলি তিনি নির্মাণ করেন। সুলতানি যুগের অপর শাসক ছিলেন হচ্ছে একজন লোদি। এই লোদি সুলতানি যুগের অপর একটি সময় ছিল হচ্ছে লোদি বংশ বা লোদি যুগ। এই লোদি গার্ডেন তিনি এই লোদি গার্ডেন এই লোদি যুগে বা লোদি বংশের সময় দিল্লিতে নির্মিত হয়েছে। এখন আমরা এই সুলতানি যুগে আসা বিগত বছরের কতগুলো প্রশ্ন আমরা যদি দেখি, তো এক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে হচ্ছে দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে? তো দিল্লির সুলতানের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। দ্বিতীয় প্রশ্ন যদি দেখি, লাখ বক্স নামে কে পড়ে? তো লাখ বক্স নামে পরিচিত হচ্ছে কুতুবউদ্দিন আইবক, কারণ তিনি লক্ষ্যদাতা ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা? তো দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে ইলতুৎমিশ, কারণ ইলতুৎমিশে প্রথম দিল্লিতে সুলতানি বংশের রাজধানী স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন যদি দেখি, কে টঙ্কা ও জিতল নামে একটি মুদ্রা প্রচলন করেছিলেন? তো টঙ্কা এবং জিতল যে মুদ্রা, এটা প্রচলন করেছিলেন হচ্ছে সুলতান ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন হচ্ছে কে ইকতা প্রথা চালু করেছিল? তো ইকতা প্রথা চালু করেছিল হচ্ছে ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্ন হচ্ছে বন্দে গানি চাহলগানি বা 40 চক্র কে গঠন করেন? তো বন্দে গানি চাহলগানি বা 40 চক্র গঠন করেন হচ্ছে ইলতুৎমিশ। তো আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানির প্রথম এবং একমাত্র মহিলা শাসক? তো দিল্লির সুলতানির প্রথম এবং একমাত্র মহিলা শাসক হচ্ছেন সুলতানা রাজিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিজদা ও পাইবাস প্রথা কে চালু করে? তো সিজদা এবং পাইবাস প্রথা চালু করেন হচ্ছে দিল্লিতে গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, রক্ত এবং লৌহ নীতি, ব্লাড অ্যান্ড আয়রন নীতি কে প্রবর্তন করে? তো এই রক্ত এবং লৌহ নীতি গ্রহণ করেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। নেক্সট প্রশ্ন যদি দেখি, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? তো খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে জালালউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি, যিনি দাক্ষিণাত্য অভিযান করেছেন? তো দাক্ষিণাত্য অভিযানে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন হচ্ছে মালিক কাফুর। নেক্সট প্রশ্ন হচ্ছে বাজার দর নীতি কে প্রবর্তন করেন? তো বাজার দর নীতি প্রবর্তন করেন হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে দাগ এবং ঘুরিয়া প্রথা কে চালু করে? তো দাগ এবং ঘুরিয়া প্রথা চালু করেছেন হচ্ছে আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন হচ্ছে সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার এই উপাধিটি কে গ্রহণ করেন? তো সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার যে উপাধি, এটি গ্রহণ করেছেন হচ্ছে আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন হচ্ছে আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? তো আলাই দরওয়াজা নির্মাণ করেছেন আলাউদ্দিন খলজি।
পরবর্তী প্রশ্ন হচ্ছে পদ্মাবত কে রচনা করেন? তো পদ্মাবত রচনা করেছেন হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি, যা থেকে আমরা আলাউদ্দিন খলজির চিতোর আক্রমণের কাহিনী জানতে পারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? তো তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক বা গাজী মালিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তর করে? তো দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন যদি দেখি পাগলা রাজা নামে কে পরিচিত? তো পাগলা রাজা নামে পরিচিত মোহাম্মদ বিন তুগলক। নেক্সট প্রশ্ন হচ্ছে টোকেন মুদ্রা বা তামার মুদ্রা কে প্রবর্তন করে? তো টোকেন মুদ্রা প্রবর্তন করেন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন হচ্ছে মরক্কোর পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসে? তো মরক্কোর পর্যটক ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতবর্ষে আসেন। পরবর্তী প্রশ্ন যদি দেখি কিতাবুল রিহালা কার লেখা? তো কিতাবুল রিহালা হচ্ছে ইবন বতুতার লেখা একটি গ্রন্থ। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সুলতান ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেন? তো ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তিনি প্রথম ভারতের ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেছেন। পরবর্তী প্রশ্ন যদি দেখি ফুতুয়াত ই ফিরোজ শাহী কার লেখা? তো ফুতুয়াত ই ফিরোজ শাহ তুগলকের একটি আত্মজীবনী। নেক্সট প্রশ্ন হচ্ছে তারিক ই ফিরোজ শাহী কে রচনা করেন? তো তারিক ই ফিরোজ শাহী রচনা করেন হচ্ছে জিয়াউদ্দিন বারানি। পরবর্তী প্রশ্ন হচ্ছে তৈমুর লং কবে ভারতে আক্রমণ করেন? তো তৈমুর লং ভারত আক্রমণ করেন হচ্ছে 1398 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন যদি দেখি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে খিজির খান। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আমাদের লোদী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে বহলুল লোদী। এই বহলুল লোদী ছিলেন হচ্ছে লোদী বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন হচ্ছে আগ্রা শহরটি প্রতিষ্ঠাতা কে করেছিল? তো আগ্রা শহরটি নির্মাণ করেছিলেন হচ্ছে সিকান্দার লোদী। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়? তো প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়। যে যুদ্ধে বাবর জয়লাভ করে এবং ইব্রাহিম লোদি পরাজিত হয়, আর যার দ্বারা ভারতের দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত।